ফুলশয্যার রাতে আমার বর আমাকে ছেড়ে তার কুমারী মাসির ঘরে চলে গেছিল। আমার নাম বৈশালী। আমি দেখতে ভীষণ সুন্দরী ছিলাম। আমার সৌন্দর্য ও যৌবন দেখে গ্রামের সব ছেলেরা আমাকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করত, কিন্তু আমি ওইসবে ধ্যান দিতাম না। আমি দেখতে অনেক সুন্দর ছিলাম, তা সত্ত্বেও আমার বর আমার সঙ্গে রাত কাটাতো না। সে তার কুমারী মাসির ঘরে চলে যেত। বর সবসময় আমার থেকে 10 হাত দূরে থাকতো, আর আমি বরের কাছে যাওয়ার জন্য ছটপট করতাম, তার সঙ্গে সম্পর্ক করার জন্য ছটপট করতাম। কিন্তু সে আমার দিকে ঘুরেও তাকাতো না। আমার বর তো আমাকে পছন্দ করে বিয়ে করেছিল। তাহলে কেন সে আমার সঙ্গে এই রকম করেছিল? এমনকি আমার দিকে ঘুরেও তাকাতো না। আমাকে ভালোবাসা তো অনেক দূরের কথা। যখন সে নিজে থেকে আমাকে পছন্দ করে বিয়ে করেছিল, তাহলে জানি না কেন সে আমাকে ভালোবাসতো না। আমি তো গ্রামের খুব সহজ সরল মেয়ে ছিলাম, কিন্তু গ্রামে বাস করলেও আমি শিক্ষিত ছিলাম। গ্রামের স্কুল থেকে পড়াশোনা করার পরে খুব কষ্ট করে কলেজের পড়াশোনা শেষ করেছিলাম। আমরা 2 ভাই বোন ছিলাম। আমি বাড়ির বড় মেয়ে। ভাই বয়সে আমার থেকে 7 বছরের ছোট। আমার বাবা পোস্ট অফিসে চাকরি করত, এবং বাবার ইচ্ছে ছিল যে আমার বিয়ে এমন একটা ছেলের সঙ্গে দিবে যে কিনা বাইরের শহরে চাকরি করে। কারণ গ্রামে থেকে পড়াশোনা করা খুব কষ্টকর, এবং গ্রামে থেকে মানুষ নিজের স্বপ্নও পূরণ করতে পারে না। কিন্তু শহরে সব রকম সুযোগ সুবিধা পাওয়া যায়। এই কারণে বাবা আমার বিয়ে গ্রামে দেয়নি। আমি যেহেতু দেখতে ভীষণ সুন্দরী ছিলাম, তাই আমাদের গ্রাম থেকে বিয়ের অনেক সম্বন্ধ আসতো, কিন্তু বাবা পছন্দ করেনি। বাবা আমাকেও আমার মাকে বলতো আমার একমাত্র মেয়ের বিয়ে শহরেই দিব, একটা ভালো ও শিক্ষিত ছেলের সঙ্গে। এই গ্রাম থেকে আমরা অনেক কষ্ট ভোগ করেছি, কিন্তু আমার নাতি নাতনিদের যাতে কোনো কষ্ট ভোগ করতে না হয় সেই কারণে আমার মেয়ের বিয়ে শহরেই দিব, তাতে যত সময় লাগবে লাগুক না কেন। কিন্তু আমার মা বাবাকে বলতো আমাদের তো একটাই মেয়ে, তাহলে কেন তুমি তাকে আমাদের থেকে দূরে করতে চাইছো? আমার মেয়ের যদি শহরে বিয়ে দিবে, তাহলে সে আমাদের সঙ্গে দেখা করার সুযোগ পাবে না। এমন একটা ছেলে দেখো যার বাড়ি গ্রামে কিন্তু শহরে চাকরি করে। তাহলে আমার মেয়ে মাঝে মধ্যে গ্রামে আসবে এবং আমাদের সঙ্গে দেখাও করবে। আর গ্রামের ছেলেরা শহরের ছেলেদের তুলনায় বেশি সৎ হয়। তাই এমন কোনো ছেলে দেখো যার গ্রামে বাড়ি এবং শহরে চাকরি করে। মায়ের কথা শোনার পরে বাবা আমাদের পাশের গ্রামে সুধা কাকিমার ছেলের সঙ্গে আমার বিয়ে পাকা করেছিল। সুধা কাকিমার একটাই ছেলে, তার নাম অরিত্র। আসলে আমাদের এক দূরসম্পর্কে আত্মীয় আমার বাবাকে অরিত্রর ব্যাপারে বলেছিল, এবং আমাদের ওই আত্মীয় আমার বাবাকে সুধা কাকিমার বাড়িতে নিয়ে গেছিল, এবং সেখানে গিয়ে বাবা অরিত্রর সঙ্গে আমার বিয়ের ব্যাপারে কথা বলেছিল। অরিত্র বাইরের শহরে একটা বড় কোম্পানিতে জব করত। সেদিন আমার বাবা যখন অরিত্রর মায়ের সঙ্গে দেখা করেছিল এবং অরিত্রর বাবার ব্যাপারে যখন কথা উঠেছিল, তখন বাবা চিনতে পেরেছিল যে অরিত্র কার ছেলে। তখন আমার বাবা অরিত্রর মাকে বলেছিল আমি তো অরিত্রর বাবাকে খুব ভালোভাবে চিনতাম। চায়ের দোকানে বসে আমরা মাঝে মধ্যে একসঙ্গে আড্ডা দিতাম। কিন্তু হঠাৎ করে একদিন খবর পেলাম যে অরিত্রর বাবা নাকি হার্ট স্ট্রোকে মারা গেছে। আসলে অরিত্রর বাবা গত 5 বছর আগেই মারা গেছে। তার বাবার মারা যাওয়ার পরে অরিত্র শহরে চাকরি পেয়েছে। বাবার সব কথা শোনার পরে অরিত্রর মা বলেছিল তাহলে অরিত্রর বাবা মাঝে মধ্যে আপনার ব্যাপারেই তাহলে কথা বলতো। ভালো হয়েছে আপনি জামাই হিসাবে আমার ছেলেকে বেছে নিয়েছেন, কারণ আমার ছেলের বিয়ে গ্রামেই দিতাম। শহরের মেয়েদের উপরে আমার কোনো ভরসা নেই। তাহলে অরিত্রর বাড়ি যাওয়ার আগেই আমার বাবা অরিত্রর ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে নিয়েছিল, এবং শহরে তার চাকরির কথা শুনে বাবা তার সঙ্গে বিয়ে দিতে রাজি হয়েছিল। এবং সে যেহেতু তার বাবা মায়ের একমাত্র ছেলে ছিল, তাই বাবা এই সম্বন্ধটা হাতছাড়া করতে চায়নি। তার কিছুদিন পরে অরিত্রর মা আমাদের বাড়ি এসেছিল, এবং সেদিন আমাকে দেখার পরে উনি নিজের ছেলের জন্য আমাকে পছন্দ করেছিলেন, এবং সেদিন আমার বাবাকে কথা দিয়েছিলেন যে অরিত্রর বিয়ে আমার সঙ্গেই হবে। যদিও বা সেদিন অরিত্র আসেনি, সে তখন শহরেই ছিল। বাবা তখন সুধা কাকিমাকে এটা বলেছিল যে আগে অরিত্রকে বাড়িতে আসতে দিন, তারপরে না হয় আপনার ছেলে আমার মেয়েকে নিজের চোখে দেখবে, এবং সে যদি পছন্দ করে তবেই এই বিয়েটা হবে। তখন সুধা কাকিমা বলেছিল বৈশালী ভীষণ সুন্দর দেখতে, আমার ছেলেকে খুব ভালোভাবে জানি, সে বৈশালীকে অবশ্যই পছন্দ করবে। তাই আমি এই বিয়েটা ঠিকঠাক করে রাখলাম। আমার ছেলের বিয়ে বৈশালীর সঙ্গেই হবে, আমি কথা দিলাম। সেদিন সুধা কাকিমা আমার বাবাকে কথা দিয়েছিল যে আমার বিয়ে অরিত্রর সঙ্গেই হবে। তাই বাবা আমার জন্য আর কোনো সম্বন্ধ দেখেনি। যদিও বা অরিত্রর সঙ্গে বাবার কোনো দিন দেখা হয়নি, কারণ বাবা অরিত্রর বাবাকে চিনত, কিন্তু অরিত্রকে কখনো দেখেনি। সুধা কাকিমা অরিত্রর একটা ছবি আমার বাবাকে দিয়েছিল, এবং ওই ছবিটা বাবা আমাকে ও মাকে দেখিয়েছিল। সেদিন প্রথম আমি অরিত্রকে ওই ছবিতে দেখেছিলাম। সে দেখতে ভীষণ হ্যান্ডসাম ছিল। একটা ছবি দেখে আমি তাকে পছন্দ করে ফেলেছিলাম। আমার বিয়ে যেহেতু অরিত্রর সঙ্গে ঠিক হয়ে গেছিল, তাই মনে মনে অরিত্রকে আমি ভালোবেসে ফেলেছিলাম। তার সঙ্গে অনেক স্বপ্ন সাজিয়েছিলাম, কিন্তু ভাবতে পারিনি আমার জীবনে কত বড় দুর্যোগ আসতে চলেছে।
প্রত্যেকটা মেয়ের চোখে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়ি যায়, এটা ভেবে যে সে বরের ভালোবাসা পাবে। কিন্তু বিয়ের পরে যদি স্বামী তার স্ত্রীর থেকে দূরে থাকে তাহলে সেই স্ত্রীর মনে কতটা কষ্ট হয়, আজ এই গল্পের মাধ্যমে আমি আপনাদের জীবনের কথা ও কষ্টের কথা শোনাবো। আমাদের বিয়ে পাকা হওয়ার 15 দিন পরে হঠাৎ করে একদিন সুধা কাকিমা আমার বাবাকে ফোন করে বলল, আমার ছেলে আগামী 2 দিনের মধ্যে বাড়ি আসবে, আর ওই 2 দিনের মধ্যে বৈশালীর সঙ্গে অরিত্রর বিয়ে দিব। বাবা তখন বলল, এই 2 দিনে বিয়ে দেওয়া কি করে সম্ভব? আমি তো এখন পর্যন্ত কোনো কিছু রেডিই করিনি, বিয়ের জন্য আমার আত্মীয়দের কিচ্ছু বলিনি। হঠাৎ করে এইভাবে বিয়ে দেওয়ার মানে কি? আমার তো একটাই মেয়ে, ভেবেছিলাম একটু বড় করে অনুষ্ঠান করব। কিন্তু এই 2 দিনে অনুষ্ঠান করা তো সম্ভব নয়। তখন শাশুড়ি আমার বাবাকে বলেছিল, অনুষ্ঠান করার কোনোই দরকার নেই, বিয়েতে বরবধূ এবং তার ফ্যামিলির লোকেরা থাকলেই হবে। কারণ আমার ছেলে অরিত্র বেশি দিন থাকতে পাবে না, 2 দিনের ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আসবে এবং সে বলেছে ওই 2 দিনের ছুটিতেই সে বিয়েটা করবে, নইলে সে আগামী 1 বছর বিয়ে করার সুযোগ পাবে না। আগামী 1 বছর সে বাড়ি এসে বিয়ে করার সুযোগ পাবে না। এই কথাটা শুনে বাবাও এই বিয়ের জন্য রাজি হয়ে গেছিল। তারপর সেদিন অনুষ্ঠান ছাড়াই আমাদের বিয়েটা খুবই সাধারণভাবে শুধুমাত্র বাড়ির লোকের উপস্থিতিতে সম্পন্ন হয়েছিল। বিয়ের দিন প্রথম আমি অরিত্রকে সামনে থেকে দেখেছিলাম। ছবিতে তাকে যতটা সুন্দর দেখেছিলাম, সামনাসামনি সে দেখতে আরও বেশি হ্যান্ডসাম ছিল। বিয়ের দিন আমি খুব উত্তেজিত ছিলাম যে কখন বরের সঙ্গে সময় কাটাবো। বরের সঙ্গে কথা বলার জন্য খুবই উত্তেজিত ছিলাম, যেহেতু আমি তাকে ছবিতে দেখে ভালোবেসে ফেলেছিলাম। তাই ভেবেছিলাম সেও হয়তো মনে মনে খুব উত্তেজিত আছে আমার সঙ্গে সময় কাটানোর জন্য। কারণ আমি যেমন অরিত্রকে সামনে থেকে কোনো দিন দেখিনি, ঠিক তেমনই অরিত্রও নিশ্চয়ই আমার ছবি দেখে আমার সঙ্গে বিয়ে করতে রাজি হয়েছিল। তারপর এইসব কথা ভাবতে ভাবতে আমি বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে চলে আসি। আমার বাবা তো এটা ভেবে বিয়ে দিয়েছিল যে বিয়ের পরে আমি অবশ্যই অরিত্রর সঙ্গে শহরে চলে যাব। তাই বিয়ের পরে আমি যখন শ্বশুরবাড়ি চলে এলাম, একদিকে আমি খুব খুশি ছিলাম, কিন্তু অন্যদিকে কষ্ট হচ্ছিল এটা ভেবে যে বাবা মাকে ছেড়ে আমি শহরে চলে যাব। গ্রামে থাকলে হয়তো মাঝে মধ্যে নিজের ইচ্ছে মতো বাবা মায়ের সঙ্গে দেখা করতে পারতাম, কিন্তু শহরে চলে গেলে বরের ছুটি না হলে বাবার বাড়ি ইচ্ছে করলেও আসতে পারবো না। এটা ভেবে আমার একটু কষ্ট হচ্ছিল। কিন্তু আমার বাবা হয়তো ভাবতেও পারেনি যেটা ভেবে অরিত্রর সঙ্গে আমার বিয়ে দিয়েছিল সেগুলো সব কিছুই উল্টো হবে। বিয়ের পরে ফুলশয্যার রাতে আমি অরিত্রর জন্য অপেক্ষা করে বসেছিলাম, আর মনে মনে খুশি ছিলাম এটা ভেবে যে আজ আমার ভালোবাসার মনের মানুষটাকে কাছে পাবো এবং তার সঙ্গে সারা রাত খুব সুন্দর সময় কাটাবো। কিন্তু বর যখন রুমের ভিতরে এলো তখন তার মুখটা দেখে বুঝতে পারলাম সে খুব গম্ভীর হয়েছিল। তার মুখে কোনো হাসি ছিল না। তার মুখটা দেখে মনে হচ্ছিল সে যেন কোনো কিছু শোকে পড়ে গেছে। ভেবেছিলাম তার সঙ্গে কথা বলে জিজ্ঞেস করবো তার মুখটা কেন ভারী হয়ে আছে, কিন্তু সে তো ঘরে ঢোকা মাত্রই আমার সঙ্গে কথা বলা তো দূরের কথা, আমার দিকে না তাকিয়ে চুপচাপ বিছানায় এসে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। সে আমাকে কোনো কিছু বলার সুযোগ দেয়নি। আমিও তখন লজ্জায় তাকে আর কোনো কিছু জিজ্ঞেস না করে নিজের বিয়ের জামা কাপড় চেঞ্জ করে চুপচাপ শুয়ে পড়লাম। ভেবেছিলাম আজকের রাতটাকে চিরস্মরণীয় করব, কিন্তু হয়নি। জানি না কেন প্রথম দিন রাতে আমার বর এমন ব্যবহার করেছিল আমার সঙ্গে, যেন আমি জীবনে এসে অনেক বড় ভুল করেছি। ভেবেছিলাম পরের দিন সকালবেলা বরের সঙ্গে কথা বলার চেষ্টা করব, কিন্তু পরের দিন সকালবেলা আমার ঘুম থেকে ওঠার আগেই সে স্নান করে রেডি হয়ে ব্যাগ গোছাতে শুরু করেছিল। তার ব্যাগ গোছানো দেখে আমি তাকে চুপচাপ বিছানায় বসে দেখছিলাম। ঠিক ওই সময় আমার শাশুড়ি ঘরের ভিতরে ঢুকে যখন দেখলো অরিত্র ব্যাগ গোছাতে শুরু করেছে, তখন আমার কিছু জিজ্ঞেস করার আগে শাশুড়ি অরিত্রকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এত সকালে তৈরি হয়ে ব্যাগ গোছাতে শুরু করলি কেন, কোথায় যাবি? তারপর বরের কথা শুনে তো আমার মনটা পুরো ভেঙে গেল। বর তখন বলল, মা, আমাকে আজকেই শহরে যেতে হবে। শাশুড়ি তখন বলল, 2 দিনের ছুটি নিয়ে এসেছিলি, তাহলে তো তোর কালকে শহরে ফেরার কথা, তাহলে আজকেই কেন চলে যাচ্ছিস? আর 2 দিনের ছুটি নিয়ে এসেছিস মানে 2 দিন পরেই ফিরতে হবে, সেটার তো কোনো মানে নেই। 2 দিনের জায়গায় 4 দিন থাকলে এমন কি ক্ষতি হবে? বর তখন বলল, মা, আমি অনেক কষ্ট করে এই জায়গায় আসতে পেরেছি, তোমারও বাবার স্বপ্নটা অনেক কষ্ট করে পূরণ করেছি, তাই আমার কাজ নিয়ে আমি খুব সিরিয়াস। আজকের মধ্যে আমাকে একটা প্রজেক্ট জমা দিতে হবে, তাই আজকেই শহরে যেতে হবে। আমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ফিরে আসব। আর বৈশালী তো তোমার পাশেই থাকবে, তাই ভয়ের কিচ্ছু নেই। আমি তোমাদের টাকা পাঠিয়ে দেব। কোনো কিছু অসুবিধে হলে আমাকে ফোন করে বলবে। আমি তখন বিছানায় বসে অরিত্র ও শাশুড়ির কথাগুলো শুনছিলাম, কিন্তু তখনও অরিত্রর সঙ্গে আমার একটাও কথা হয়নি। সে তো আমার দিকে ঘুরেও তাকায়নি। আমি তখনও অপেক্ষা করছিলাম যে কখন বরের সঙ্গে দুটো কথা হবে, কিন্তু সে তো তৈরি হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল এবং যাওয়ার সময় আমাকে শুধু একটাই কথা বলল, যে আমার মায়ের খেয়াল রাখবে। সে আর আমাকে কিচ্ছু বলেনি। তারপর সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না আমার সঙ্গে এটা কি হলো, কারণ আমি বিয়ের আগে থেকে অরিত্রর সঙ্গে সময় কাটানোর জন্য অনেক উত্তেজিত ছিলাম, কিন্তু সে তো আমাকে এমন কষ্ট দিয়েছিল যে আমার মনের কষ্ট কাউকে বলতেও পারিনি। বিয়ের পরের দিন সে আমাকে এইভাবে একা ফেলে শহরে চলে যাবে আমি তো ভাবতেও পারিনি। ভেবেছিলাম বিয়ের 2-1 মাস পরেই সে আমাকে শহরে নিয়ে যাবে,
কিন্তু নিজের সঙ্গে শহরে নিয়ে যাওয়া তো দূরের কথা, সে তো আমার সঙ্গে কোনো কথাই বলেনি। কিন্তু সে আমার সঙ্গে কেন এরকম করেছিল? প্রথমে ভেবেছিলাম হয়তো বর আমাকে পছন্দ করে না। কিন্তু সে যখন আমাকে পছন্দই করতো না, তাহলে আমাকে বিয়ে কেন করেছিল? বরের শহরে চলে যাওয়ার পরে সে আমাকে কোনো দিন নিজে থেকে ফোন করতো না। আমি তাকে ফোন করতাম, কিন্তু যখনই ফোন করতাম সে কোনো না কোনো বাহানায় ফোন কেটে দিত। আমার সঙ্গে ভালো করে কথাও বলতো না। এদিকে আমি শাশুড়ির সেবা করতে ব্যস্ত থাকতাম। আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসতো, নিজের মেয়ের মতোই ভালোবাসতো। কিন্তু শাশুড়ির ভালোবাসা ও বরের ভালোবাসা, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। একটা মেয়ে যদি শ্বশুরবাড়ি গিয়ে বরের ভালোবাসা না পায়, তাহলে শ্বশুরবাড়িতে তার কোনো মূল্য নেই। বর যখন আমাকে একা ফেলে শহরে চলে গেছিল, তখন শাশুড়ি বলেছিল, বৌমা, তোমার তো নতুন নতুন বিয়ে হয়েছে, তুমি না হয় এখন কিছুদিন বাবার বাড়িতে গিয়ে থাকো, তাহলে তোমাকে ভালো লাগবে। পরের বার যখন অরিত্র শহর থেকে বাড়ি ফিরে আসবে, তখন অরিত্রর সঙ্গে তোমাকে শহরে পাঠিয়ে দিব। কিন্তু তাও আমি শাশুড়িকে একা ফেলে বাবার বাড়ি যাইনি, কারণ উনি অসুস্থ থাকতেন। তাই শুনেছিলাম যে আমাদের বিয়ের আগে নাকি শাশুড়ির সঙ্গে আমাদের পাশের বাড়ির একটা মহিলা সবসময় থাকতো আমার শাশুড়ির দেখাশোনার জন্য, এবং আমার শাশুড়ির অনেক কাজে নাকি সাহায্যও করে দিত। শাশুড়ি যেহেতু আমাকে মেয়ের মতো ভালোবাসতো, তাই আমিও শাশুড়িকে একা ফেলে বাবার বাড়ি যাইনি। এদিকে আমার বিয়ে হতে প্রায় 4 মাস হয়ে গেছিল, কিন্তু অরিত্র আমাকে ঠিকঠাকভাবে ফোনও করতো না। বাড়ি আসা তো অনেক দূরের কথা। আমি যখন বুঝতে পেরেছিলাম আমার বরের আমার প্রতি কোনো টান নেই, কারণ সে যদি আমাকে ভালোবাসতো তাহলে আমাকে একা ছেড়ে এত দিন শহরে থাকতে পারতো না, তখন বরের কথা ভেবে আমার মন মেজাজ খুব খারাপ থাকতো। জানি না কেন আমার বর আমাকে পছন্দ করে বিয়ে করার পরেও আমার সঙ্গে কোনো দিন ঠিকঠাকভাবে কথা বলতো না, আমাকে ভালোও বাসতো না। এই জিনিসগুলো বুঝতে আমার বেশি দিন সময় লাগেনি। আমি খুব তাড়াতাড়ি বুঝতে পেরে গেছিলাম যে আমার বর আমাকে ভালোবাসে না। কিন্তু বুঝতে পারছিলাম না এই কথাগুলো আমি কাকে বলবো, কারণ বিয়ের পরে স্বামীর ভালোবাসা ও সুখ পাওয়া কাকে বলে আমি তখনও বুঝতে পারিনি। শাশুড়ি যখন বুঝতে পেরেছিল আমার মন মেজাজ খারাপ আছে, তখন একদিন সন্ধ্যাবেলায় শাশুড়ি আমার ঘরে এসে জিজ্ঞেস করেছিল আমার মন কেন খারাপ। তখন আমি না পেরে শাশুড়িকে বলেছিলাম, মা, বিয়ের পরে আমি একটা দিন আপনার ছেলের সঙ্গে সময় কাটাতে পারিনি, আর সে আমাকে একা ফেলে শহরে চলে গেল। এমনকি আপনার ছেলে আমাকে কোনোদিন ঠিকঠাকভাবে ফোনও করে না, এবং আমি যখন তাকে ফোন করি তখন সে কোনো না কোনো বাহানায় আমার সঙ্গে কথা না বলেই ফোনটা কেটে দেয়। শাশুড়ি তখন আমার মনের কষ্টটা বুঝতে পেরে আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, তুমি একদম চিন্তা করো না, আমি তোমার মনের কষ্ট বুঝতে পেরেছি, আমি সব কিছু ঠিক করে দেব, তুমি আমার উপর ভরসা রাখো। আমার মন মেজাজ খারাপ দেখে শাশুড়ি আমাকে অরিত্রর কাছে শহরে নিয়ে গেছে। 1 সপ্তাহ পরে আমার শাশুড়ি যখন অরিত্রর ঘরের দরজার বেল বাজালো, তখন ঘরের দরজা খুলে যে বেরিয়ে এলো তাকে দেখে তো আমার মাথা পুরো ঘুরে উঠেছিল। কারণ আমার শাশুড়ি বলেছিল অরিত্র যে ঘরে ভাড়া থাকে সেই ঘরে তার আরও 2জন ছেলে বন্ধু থাকে। কিন্তু অরিত্রর ঘরের যে দরজা খুলেছিল সে তো একটা মেয়ে ছিল, এবং ওই মেয়েটা খুব ছোট্ট ও নোংরা ড্রেস পরেছিল। তারপরে আমার শাশুড়ি ওই মেয়েটিকে দেখে বলল, তুমি আবার কে? এই বাড়িতে তো আমার ছেলে থাকে। ঠিক ওই সময় আমার বর দরজার সামনে এসে দাঁড়ালো। তারপর আমার শাশুড়িকে দেখে চমকে গেল। আমার শাশুড়ি তখন বলল, আমার সঙ্গে কাকে নিয়ে এসেছি একবার দেখ তো। তারপর শাশুড়ি দরজার ওই দিক থেকে আমার হাত ধরে টেনে বরের সামনে আমাকে দাঁড় করালো। ওই সময় নোংরা জামাকাপড় পরা মেয়েটাও অরিত্রের পাশেই দাঁড়িয়েছিল। আমার শাশুড়ি প্রথমে তার ছেলেকে জিজ্ঞেস করলো, এই মেয়েটা কে? অরিত্র তখন বলল, এই বাড়িতে আমরা 3জন থাকি, এই মেয়েটা হচ্ছে আমাদের মাসি, আসলে আমার বন্ধুর মাসি, তাই আমারও মাসি। আমার শাশুড়ি তখন বলল, তুই তো বলেছিলিস এই বাড়িতে তোর বন্ধুরা থাকে, তাহলে এই মেয়েটা কেন থাকছে? অরিত্র তখন অনেক বেশি ঘাবড়ে গিয়ে থতমত খেয়ে বলল, আসলে মাসি আমাদের কোম্পানিতেই জব করে, তাই আমার বন্ধু বলল মাসি আমাদের সঙ্গে থাকলে রান্নার জন্য লোক রাখতে হবে না, তাই মাসিও আমাদের সঙ্গেই থাকে এবং আমাদের রান্নাবান্না করে খাওয়ায়। তারপর আমার শাশুড়ি যখন অনেক খুশি হয়ে অরিত্রকে বলল, দেখ তোর বউকেও এখানে নিয়ে এসেছি, কেমন লাগলো আমার সারপ্রাইজ। তখন আমার বরের বন্ধুর মাসি অরিত্রর দিকে তাকিয়ে বলল, অরিত্র, তুই বিয়ে করেছিস? আমাদেরকে একবার বলিসনি কেন? অরিত্র তখন রেগে গিয়ে তার মাকে বলল, তোমাদের এইভাবে একা আসা ঠিক হয়নি, আমাকে একবার ফোন করে বলতে পারতে, আমি তোমাদের গিয়ে নিয়ে আসতাম, আর এইভাবে হঠাৎ করে এখানে আসার মানেটাই বা কী? তখন শাশুড়ি বলল, এটা আবার কী ধরনের কথা? তুই 4 মাস থেকে বাড়ি যাসনি, আর বৌমা তোকে ছেড়ে কতদিন একা থাকবে? তাই আমি তাকে তোর কাছে নিয়ে এসেছি, ও তোর কাছেই থাকবে। তারপর আমার শাশুড়ি বলল, এইভাবে দরজার সামনে আমাদেরকে দাঁড় করিয়ে রাখবি, না ঘরের ভিতরে নিয়ে যাবি? তারপর বর তাড়াতাড়ি আমার ও শাশুড়ির হাত থেকে ব্যাগটা নিয়ে আমাদেরকে ঘরের ভেতরে নিয়ে গেল। ওই সময় জানি না কেন
আমার বরের বন্ধুর মাসি আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল এবং তার তাকানো দেখে মনে হচ্ছিল সে যেন আমাকে চোখ দিয়েই খেয়ে ফেলবে। শহরে আসার পরে আমার শাশুড়ির খুব শরীর খারাপ হয়ে গেছিল। এখানে আসার পরে আমাকে আগের থেকে আরও বেশি শাশুড়ির খেয়াল রাখতে হয়েছিল। আমি যখন শাশুড়ির সেবা যত্ন করতাম তখন জানি না কেন আমার বর আমার দিকেই তাকিয়ে থাকতো। শহরে আসার পরেও বর আমার সঙ্গে সেরকমভাবে কথা বলেনি। ভেবেছিলাম এবার আমার ও বরের মাঝে সমস্ত দূরত্ব মিটিয়ে দেব, কিন্তু এখানে আসার পরে আমি যা দেখেছিলাম ও শুনেছিলাম তাতে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। শাশুড়ি যে কয়েকদিন শহরের বাড়িতে ছিল সেই কয়েকদিন উনার খুব সেবা যত্ন করতে হয়েছিল, কারণ শহরে আসার পরে উনার শরীর খারাপ হয়ে গেছিল। বর যখন নিজের চোখে দেখেছিল যে আমি তার মায়ের কত সেবা করি এবং যত্ন করি, তখন আমার শাশুড়ি বরকে বলেছিল, দেখছিস তো বৈশালী আমার কত খেয়াল রাখে, তাই এবার তোর দায়িত্ব হচ্ছে বৈশালীর খেয়াল রাখা। আমি কাল সকালেই বৈশালীকে তোর কাছে রেখে দিয়ে গ্রামের বাড়িতে ফিরে চলে যাব। বর তখন তার মায়ের কাছে এসে হাত ধরে বলল, মা, তুমি বৈশালীকে সঙ্গে করে নিয়ে যাও, কারণ তুমি ওখানে একা থাকবে, তোমার খেয়াল কে রাখবে? শাশুড়ি তখন বলল, আমার চিন্তা করতে হবে না, বৈশালীর আসার আগে তোর পাশের বাড়ির কাকিমা আমার খেয়াল রাখতো, তাই গ্রামের বাড়ি যাওয়ার পরে আবার তোর কাকিমাকে ডেকে নেব, তাই আমার চিন্তা করতে হবে না। তুই বৈশালীকে নিয়ে এখানে ভালোভাবে থাকবি, আমার বৌমাকে কোনো কষ্ট দিবি না। তার পরের দিন সকালবেলা আমার শাশুড়ি ট্রেনে করে গ্রামের বাড়ি ফিরে চলে গেছিল। শাশুড়ির চলে যাওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করেছিলাম, যখনই আমার বর বাড়িতে থাকতো তখনই সে সারাক্ষণ তার বন্ধুর মাসির ঘরে ঢুকে থাকতো। আর ওদিকে আমার বরের বন্ধু আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকতো যে তাকে দেখে আমার খুবই ভয় লাগতো। মনে হতো সে যেন আমার সঙ্গে খারাপ কিছু করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওদিকে আমার বরের বন্ধুর মাসি যখনই আমাকে দেখতো তখনই সে রাগে ফুলতে শুরু করে দিত এবং আমাকে বিভিন্ন রকমভাবে অপমান করত। সে আমাকে সবসময় গেঁয়ো এবং দেহাতি বলে ডাকতো। সেদিন বরের সামনেই বরের বন্ধুর মাসি আমাকে আজে বাজে কথা বলে অপমান করতে শুরু করেছিল। তখন আমার বর তার বন্ধুর মাসিকে গিয়ে বলল, মাসি, তুমি এইভাবে আমার বউকে কেন অপমান করছো? আমার বউ তো তোমার কোনো ক্ষতি করেনি। তখন আমার বরের বন্ধু এগিয়ে এসে বলল, বাহ, 3 দিন হলো বিয়ে হতে আর আমার মাসিকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে দিলি। আমার মাসি তোর জন্য কত কিছু করেছে, সেগুলো ভুলে গেলি? জানি না কেন আমার বর তখন অনেক বেশি ঘাবড়ে গিয়ে তাদেরকে বলল, আমি জানি মাসি আমার জন্য কত কিছু করেছে, আজ মাসির জন্যই আমি এত ভালো জায়গায় চাকরি করছি, তাই বলে আমার বউকে এইভাবে অপমান করাটা তো ঠিক নয়। সেদিন প্রথম আমার বর আমাকে সাপোর্ট করেছিল এবং আমার হয়ে কারো সঙ্গে তর্ক করেছিল। এটা দেখে আমার মনে একটু সন্তুষ্টি হয়েছিল। এটা ভেবে যে আমার বরের মনে আমার প্রতি একটুখানি হলেও অনুভূতি আছে। ওই সময় মাসির হাতে একটা কাঁচের গ্লাস ছিল। ওই মেয়েটা তখন রেগে গিয়ে আমার পায়ের দিকে অনেক জোরে কাঁচের গ্লাসটা ছুঁড়ে ফেলে দিয়ে নিজের ঘরের ভিতরে গটগট করে ঢুকে গেল। আমার বর তখন বলল, মাসি, নিজের সীমা একদম পার করবে না। এটা বলে আমার বর আমার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, তোমার কিছু হয়নি তো? ওই সময় কাঁচের গ্লাসের একটা টুকরো ভেঙে গিয়ে আমার পায়ের মধ্যে ঢুকে গেছিল। বর তখন অনেক ভালোবেসে আমাকে নিজের কোলে করে তুলে নিয়ে ঘরের ভিতরে নিয়ে এসেছিল। তারপর আমার পা থেকে কাচের টুকরোটা বের করে ব্যান্ডেজ করে দিয়েছিল। এতদিন পরে আমি বরের কাছ থেকে একটুখানি হলেও ভালোবাসা পেয়েছিলাম। তার যত্ন ও ভালোবাসা পেয়ে আমি খুবই খুশি হয়েছিলাম। বরের ভালোবাসা পাওয়ার জন্যই তো আমি তার কাছে চলে এসেছিলাম। কিন্তু জানি না কেন প্রত্যেক দিন রাতে আমার বর আমাকে একা ছেড়ে রুমের বাইরে চলে যেত এবং 2-3 ঘন্টা পরে রুমে ফিরে আসতো। রুম থেকে বাইরে যাওয়ার আগে আমাকে বলে যেত, ঘরের বাইরে একদম বেরোবে না, এটা গ্রাম নয়, এটা হচ্ছে শহর, তাই আমি যেটা বলবো সেটাই করতে হবে। এই কথাটা বলে আমাকে রুমের ভিতরে বন্ধ করে দিয়ে প্রত্যেক দিন রাত্রেবেলা রুমের বাইরে চলে যেত। ওদিকে মাসি ও আমার বরের বন্ধুকে দেখে আমার ভীষণই ভয় লাগতো। একদিন সন্ধ্যাবেলায় মনে হলো পাশের ঘর থেকে আমার বরের আওয়াজ পাচ্ছি। তখন আমি না পেরে বাইরে বেরিয়ে যখন পাশের রুমে গেলাম, তখন যা দেখলাম ও শুনলাম তাতে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। কারণ আমার বরের বন্ধুর মাসি, মানে আমার বরেরও মাসি, আমার বরের হাত ধরে বলছিল, তুমি শুধু আমার, আর তুমি আমাকে বিয়ে না করে ওই দেহাতি মেয়েটাকে কিভাবে বিয়ে করতে পারলে?
তোমাকে ওই মেয়েটাকে ছাড়তেই হবে। আমার বর তখন বলল, আমাকে কিছুদিন সময় দিতে হবে, তারপর আমি সব কিছু ঠিক করে দেব। এখন তুমি একটু শান্ত হও। মেয়েটা তখন অনেক রেগে আমার বরের কলার ধরে বলল, তুমি এতদিন ধরে আমাকে ইউজ করেছো, আমার শরীর নিয়ে খেলা করেছো, আর বিয়ে করেছো ওই দেহাতি মেয়েটাকে, আর এখন তুমি বলছো আমাকে শান্ত হয়ে বসে থাকতে। মেয়েটা তখন আমার বরের গালে একটা থাপ্পড় মেরে বলেছিল, তুমি আমাকে এত বছর ধরে ব্যবহার করেছো, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমার কেরিয়ার নষ্ট করে দিব। তাদের সব কথা শোনার পরে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তখন আমার পুরো শরীর কাঁপছিল, কারণ আমার বরের তার মাসির সঙ্গে সম্পর্ক ছিল। সব কিছু জানার পরে আমি চুপচাপ ছিলাম। আমি বরকে এটা জানতেই দিইনি যে তাদের ব্যাপারে আমি সব কিছু জেনে গেছি। ওই ঘটনা 2 দিন পরে আমি বরকে জিজ্ঞেস করেছিলাম যে ওই মেয়েটাকে দেখে তো মনেই হয় না যে ওটা তোমার বন্ধুর মাসি, কারণ ওর বয়সটা তো অনেক কম। সে তোমার বন্ধুর মাসি কি করে হতে পারে? বর তখন বলেছিল তার বন্ধুর মা নাকি তার মাসির থেকে বয়সে অনেক বড়, এবং তার মাসি তার বন্ধুর মায়ের থেকে বয়সে 15 বছরের ছোট। এদিকে আমার বর বুঝতে পেরেছিল যে তার বন্ধু আমার উপরে খারাপ নজর দিয়েছে। তাই সে সবসময় আমাকে বলতো, বৈশালী, রান্না হয়ে যাওয়ার পরে তুমি ঘরের ভিতরে দরজা লাগিয়ে থাকবে। কিন্তু সেদিন যখন আমি ছাদের উপরে কাপড় মেলে দিচ্ছিলাম, তখন আমার বর ঘরে ছিল না। তারপর হঠাৎ করে মনে হলো পেছন দিক থেকে কেউ যেন আমাকে জড়িয়ে ধরেছে। ভেবেছিলাম হয়তো বর বাড়ি ফিরে এসেছে, কিন্তু আমার বর তো কোনো দিন আমাকে এইভাবে জড়িয়ে ধরেনি। তাহলে আজকে কে আমাকে জড়িয়ে ধরেছিল? তারপর পেছন দিকে ঘুরে দেখলাম আমার বরের বন্ধু দাঁড়িয়েছিল। তাকে দেখে তো ভয়ে আমার পুরো শরীর থরথর করে কাঁপছিল। তারপর সে যখন আমার শাড়ির আঁচল ধরে টানাটানি শুরু করলো, তখন আমি ভয়ে কান্নাকাটি শুরু করে দিলাম এবং তাকে রিকোয়েস্ট করলাম যাতে আমাকে ছেড়ে দেয়। কিন্তু সে যখন ছাদের উপরে আমার দুর্বলতার সুযোগ পেয়ে আমার শাড়িটা জোর জবরদস্তি খুলে দিয়ে আমার সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করেছিল, তখন আমার বর এসে আমাকে বাঁচিয়েছিল, আমার মান সম্মান বাঁচিয়েছিল এবং তার বন্ধুকে অনেক মেরেছিল। আমি সেদিন ভয়ে আমার বরকে প্রথম জড়িয়ে ধরেছিলাম এবং সেও আমাকে জড়িয়ে ধরেছিল। ও বলেছিল, তুমি একদম ভয় পাবে না, আমি চলে এসেছি। ওই শয়তানের কথা আমি প্রথমেই শুনে নিয়েছিলাম যে আজকেও তোমার সঙ্গে খারাপ কাজ করবে, তাই আমি আজকে অফিসেই যাইনি, আমি বাইরে বসেছিলাম। সেদিন আমার বর রাতের বেলা প্রথম আমার হাত ধরে আমার সঙ্গে দুটো কথা বলেছিল। সে আমাকে বলেছিল, বৈশালী, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল কাজ করেছি। জানি না তুমি আমাকে ক্ষমা করতে পারবে কিনা। আসলে ওই মেয়েটা আমার মাসি নয়, ওই মেয়েটা আমার প্রেমিকা। ওর নাম হচ্ছে প্রিয়া। আমি ওকে ভালোবাসতাম, কিন্তু আমার মায়ের কথা শুনে বাধ্য হয়ে তোমাকে বিয়ে করতে হয়েছিল। আসলে মায়ের হার্ট স্ট্রোকের খবর শুনে আমি তাড়াতাড়ি বাড়ি গিয়েছিলাম এবং সেদিন আমাকে মা নিজের দিব্যি দিয়ে তোমার সঙ্গে বিয়ে করতে বলেছিল। তাই বাধ্য হয়ে আমি তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু তোমাকে কোনো দিন তোমার অধিকার দিইনি। কিন্তু আমি যখন দেখলাম তুমি কত সুন্দরভাবে আমার মায়ের খেয়াল রাখো এবং আমার মায়ের সেবা যত্ন করো, তখনই আমি বুঝতে পারলাম যে আমার মা যেটা করেছে সেটা একদম ঠিক কাজ করেছে। আসলে এই বাড়িতে আমি ও প্রিয়া গত 2 বছর থেকে আছি। এই বাড়িটা প্রিয়ার এবং ওই ছেলেটা আমার বন্ধু নয়, ও হচ্ছে প্রিয়ার ভাই। গত 2 বছর থেকে প্রিয়ার সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক আছে। শুধু তাই নয়, এমনকি তার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক ছিল। কিন্তু এখন আমি আর তাকে ভালোবাসি না, কারণ তার আসল চেহারা আমি মায়ের আসার পরেই দেখতে পেয়েছি। ওই মেয়েটা খুবই স্বার্থপর। ওই মেয়েটাকে বিয়ে করলে কোনো দিন আমার মায়ের সেবা যত্ন করবে না। কিন্তু তুমি আমার মাকে নিজের মায়ের মতো করে ভালোবেসেছ। তাই আমার কর্তব্য হচ্ছে তোমাকে নিজের স্ত্রী রূপে গ্রহণ করা। তাই কাল সকালেই আমি তোমাকে এখান থেকে গ্রামের বাড়ি নিয়ে যাব। যদি তুমি আমাকে ক্ষমা করে দাও তাহলে আমি তোমার সঙ্গে সংসার করতে চাই। কিন্তু জানি আমি অনেক বড় অপরাধ করেছি। আমি তোমার অপরাধী। তুমি আমাকে যা শাস্তি দিবে আমি স্বীকার করে নেব। আমি তখন বরের হাত ধরে বললাম, তোমার ব্যাপারে আমি সব কিছুই জানি। বর তখন বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলল, তুমি আমার ব্যাপারে সব কিছু জানতে তারপরেও চুপচাপ ছিলে? ঠিক ওই সময় আমার বরের প্রেমিকা আমাদের ঘরের ভিতরে ঢুকে অনেক জোরে হাততালি দিয়ে বলল, আচ্ছা, তাহলে এখানে স্বামী স্ত্রীর মধ্যে রোমান্স চলছে? তারপর প্রিয়া আমার দিকে এগিয়ে এসে বলল, তোমার বর আমাকে ঠকিয়েছে, তোমার বরকে আমি ছাড়বো না, তোমার বরকে আমি মেরে ফেলবো। এই বলে সে অরিত্রকে মারতে শুরু করলো। আমি তখন প্রিয়াকে ধরে বললাম, তুমি এরকম করতে পারো না। প্রিয়া যখন অনেক বেশি বাড়াবাড়ি করছিল তখন না পেরে বর তাকে পুলিশের হুমকি দিয়েছিল। আমরা বুঝতে পেরেছিলাম এই বাড়িতে থাকলে আমাদের ক্ষতি হবে। তাই সেদিন রাতের বেলায় বর আমাকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিল। সেদিন প্রিয়া আমার বরকে একটা চাকু দিয়ে হত্যা করার চেষ্টাও করেছিল।
সে এমনভাবে পাগলামি করছিল যেটা সহ্যের বাইরে ছিল। তাই আমরা ওই বাড়ি ছেড়ে সেদিন রাতের ট্রেন ধরে গ্রামের বাড়ি চলে এসেছিলাম। আমি তো বরকে সেদিনই ক্ষমা করে দিয়েছিলাম, কারণ আমি বরকে অনেক ভালোবাসতাম। আমি তাকে হারাতে চাইনি এবং সে আমার থেকে কোনো কিছু লুকায়নি। সে আমাকে সব কিছু সত্যি কথা বলে দিয়েছিল। তাই আমি তাকে একটা সুযোগ দিয়েছিলাম। এখন বর আর শহরে চাকরি করে না, সে গ্রামে একটা ব্যবসা করে এবং এই কথাগুলো আমার বাবাকে আর বলিনি, কারণ এইসব কথা জানলে আমার বাবা কষ্ট পাবে। এখন আমার বর আমাকে অনেক ভালোবাসে। বিয়ের আগে আমি যা স্বপ্ন দেখেছিলাম এখন আমার সব স্বপ্ন পূরণ হচ্ছে। অরিত্র আমাকে এত ভালোবাসে, আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে সে আমাকে এত ভালোবাসবে। আমার শাশুড়ি মা তো আমাকে মেয়ের মতোই ভালোবাসে। এরকম শ্বশুরবাড়ি ও বর পেয়ে আমি অনেক খুশি এবং ধন্য। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।